গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। আজকে 16ই জুলাই 2025। তো চলো 16ই জুলাই 2025-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে আমরা দেখি। প্রতিটা প্রশ্ন, প্রতিটা ফ্যাক্ট অত্যন্ত মন দিয়ে তোমরা শুনবে, দেখবে, এবং এগুলো তোমাদের পরীক্ষাতে যথেষ্ট হেল্প হবে। তো চলো প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এর 2024 ইকোনমিক ইম্প্যাক্ট ট্রেন্ডস রিপোর্ট অনুসারে ট্যুরিজম ইকোনমিতে ভারতের স্থান কত? বলছে এই যে কাউন্সিলটা আছে, ওয়ার্ল্ড ট্রেড অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল, এই কাউন্সিল একটা রিপোর্ট পেশ করে, ইকোনমিক ইম্প্যাক্ট ট্রেন্ডস রিপোর্ট। এই রিপোর্ট অনুসারে ট্যুরিজম ইকোনমিতে ভারতের স্থান, মানে ইকোনমিতে ট্যুরিজম কতটা অংশগ্রহণ করে বা কতটা সাহায্য করে, সেটাতে সেই হিসাবে একটা রিপোর্ট পেশ হয়। সেটাতে ভারতের স্থান কত? ভারতের স্থান এবছর হচ্ছে 8তম। এই সম্পর্কে আমরা চলো দেখে নিই। ওই 2024-25-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 8, যেটা 23-24 মানে গত বছর র্যাঙ্ক ছিল 10তম। 184টি দেশ বা অর্থ ব্যবস্থা, এর 28টি জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোনমিক রিজনের এর অ্যানালাইসিস করে এই রিপোর্টটি জারি করা হয়, মানে 184টি দেশের মধ্যে এই রিপোর্টটি জারি করা হয়। প্রথমে আছে ইউএসএ, দ্বিতীয় আছে চায়না এবং তৃতীয় আছে জার্মানি। দেখো, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এটা একটা গ্লোবাল ইনস্টিটিউট, সারা পৃথিবী যেহেতু 184টি দেশ নিয়ে এটা অ্যানালাইজ করে। তো এটা প্রতিষ্ঠা হয় 1990 সালে, সদর দপ্তর আছে লন্ডনে। কাজ কি? ট্রাফিক অ্যান্ড ট্যুরিজম সেক্টর নিয়ে অ্যানালাইসিস এবং রিসার্চ করা। চলো পরের প্রশ্ন। বলছে নিউ ক্যালেডোনিয়া কে সম্প্রতি কোন দেশ তাদের একটি নতুন রাজ্যের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে? এটা করেছে ফ্রান্স। দেখো, এটা একটু দেখে রাখো। দেখো, আমরা সকলেই জানি এক সময় ইউরোপীয়দের উপনিবেশ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছিল, যেমন আমরা ব্রিটেনের একটা উপনিবেশ ছিলাম। ঠিক তেমনি এই নিউ ক্যালেডোনিয়া সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ হিসাবে আছে। ফ্রান্সের মূল যে ফ্রান্সের ইউরোপের যে ফ্রান্স দেশ, ইউরোপের, সেখান থেকে এর দূরত্ব বেশ খানিকটা। এর অবস্থানটা তোমরা একটু দেখে নাও। এখানে অস্ট্রেলিয়ার এই পূর্ব দিকটায় আছে এই যে নিউ ক্যালেডোনিয়া, এটা একটা ফ্রান্সের উপনিবেশ। সেখানে ফ্রান্সের শাসন চলে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে বর্তমান ফ্রান্সের বেশ কিছু নিয়ম আছে যেটা সেখানকার লোক বর্তমান সময় মানতে চাইছে না। যেমন কি, ফ্রান্স সেই দেশের উপর শাসন করে, সেই দেশের যে সরকার আছে তাতে ফ্রান্সের বিশাল একটা প্রভাব আছে, কিন্তু এই দেশটাকে, এই নিউ ক্যালেডোনিয়াটাকে ফ্রান্স সম্পূর্ণভাবে স্বীকৃতি দেয়নি। মানে এখানকার লোকেদের ফ্রান্সে অবাধে যাওয়ার, যেমন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় অবাধে যেতে পারে, ঠিক তেমনি এই নিউ ক্যালেডোনিয়ার মানুষ ফ্রান্সে অবাধে যেতে পারবে না। চলো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। ওই যে ফ্রান্স এই অঞ্চলকে নতুন রাজ্য হিসেবে ঘোষণা করার কথা ঘোষণা করেছে, কিন্তু কি একটা শর্ত আছে। দেখো, এই সম্পর্কে আমরা আর একটু কিছু বলি, তারপরে বলছি। এটি একটি বিদেশি ভূভাগ। ফ্রান্সের কোনো মানুষ যদি এখানে আসে নিউ ক্যালেডোনিয়াতে, তো এসে যদি 10 বছর সেখানে থাকে, তাহলে এই সেই লোকটা এই নিউ ক্যালেডোনিয়ার ভোটে অংশ নিতে পারবে। কিন্তু এই নিউ ক্যালেডোনিয়ার কোনো মানুষ ফ্রান্সের ভোটে অংশ নিতে পারবে না। গেল, ফ্রান্সের মানুষ যে সুযোগ সুবিধা পায় সেগুলো নিউ ক্যালেডোনিয়ার মানুষ পায় না। অতএব এর ফলে কি হচ্ছে, নিউ ক্যালেডোনিয়ার যে অধিবাসীরা আছে তারা খুব হিংসাত্মক আন্দোলন করে বেশ গত বছরে খুব পরিমাণে হিংসাত্মক আন্দোলন হয়। তারপর থেকে ফ্রান্স সরকার নির্ধারণ করেছে যে ঘোষণা করেছে এই নিউ ক্যালেডোনিয়াটাকে ফ্রান্স নিজেদের রাজ্য হিসেবে ঘোষণা করবে, কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা কি? বলছে 2026 সালে এই নিউ ক্যালেডোনিয়াতে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি নিউ ক্যালেডোনিয়ার মানুষ চায় যে নিউ ক্যালেডোনিয়া ফ্রান্সের একটা রাজ্য হিসেবে ঘোষিত হোক, তাহলে সেটা হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো যাই হোক, ফ্রান্সের একটি ওভারসিজ টেরিটোরিয়া হচ্ছে নিউ ক্যালেডোনিয়া। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ।
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত। এর রাজধানী নৌমিয়া। নৌমিয়া হচ্ছে নিউ ক্যালেডোনিয়ার রাজধানী। দেখো ফ্রান্স সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি, ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। পরের প্রশ্ন। ওকে, এই যে আছে ফটোটা, একটু দেখে নেবে তোমার ছবিটা। পরের প্রশ্ন, আরপিএফ এর প্রথম মহিলা ডিজি এর নাম কি? প্রথম মহিলা ডিজি হলেন কে? সোনালী মিশ্রা। আরপিএফ আমরা জানি রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তো এর ডিজি হলেন সোনালী মিশ্রা। জুলাই 2025-এ আইপিএস সোনালী মিশ্রাকে আরপিএফ এর ডিজি পদে নির্বাচন করা হয়েছে। তিনি 1 আগস্ট মানে 1 তারিখে, ওকে, 1 আগস্ট 2025 থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত এই পদে আসীন থাকবেন। বর্তমানে ডিজি, আরপিএফ এর ডিজি মনোজ যাদবকে স্থলাভিষিক্ত করবেন, তিনি তাকে রিপ্লেস করবেন। এই যে ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম সোনালী মিশ্রা আইপিএস, তো ইনি নতুন ডিজি হয়েছে আরপিএফ এর। উইম্বলডন 2025 পুরুষ বিভাগে শিরোপা কে জিতলেন? ওকে, শিরোপা জিতেছে জেনিক সিনার এই শিরোপাটা জিতেছে। কাকে হারিয়ে দিয়েছে? কার্লোস আলকারাজকে হারিয়ে জেনিক সিনার এই শিরোপাটি জিতেছে। ওকে, গত বছর 2024-এ কিন্তু এই কার্লোস আলকারাজ এই শিরোপাটি জিতেছিলেন। তো চলো এই সম্পর্কে আমরা জানি। দেখো এই যে হচ্ছে জেনিক সিনার, উইম্বলডন আগে, পরে বলছি। তো ইতালির জেনিক সিনার স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে উইম্বলডন 2025 শিরোপা জিতলেন, এবং মহিলা বিভাগে ইগা সুইটেক এই শিরোপাটা জিতেছে উইম্বলডন। এবার দেখো পৃথিবীর উইম্বলডন সম্পর্কে যদি আমাদের জানতে হয়, এটি পৃথিবীর সব থেকে পুরনো টেনিস টুর্নামেন্ট। লন্ডনের এটা হয়, উইম্বলডন লন্ডনে এটা অনুষ্ঠিত হয়। ঘাসের কোর্টে এটি খেলা হয়। 1877 সাল থেকে এটি খেলা হয়ে আসছে। দেখো 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় বছরে। তার প্রথমটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, পরেরটা ফ্রেঞ্চ ওপেন, তারপরে হচ্ছে উইম্বলডন, এবং সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে ইউএস ওপেন শেষ। তো আমাদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম 2025 যেটা হয়েছিল অস্ট্রেলিয়া ওপেন, সেখানে জেনিক সিনার শিরোপা জিতেছিলেন পুরুষ বিভাগে, এবং মাইটসন কিস ইনি জিতেছিলেন মহিলা বিভাগে। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজ পুরুষ বিভাগে এবং কোকো গফ হচ্ছে মহিলা বিভাগে জিতেছেন। এবং এই উইম্বলডনে আমরা দেখলাম যে জেনিক সিনার ইনি হচ্ছেন পুরুষ বিভাগে, এবং ইগা সুইটেক ইনি হচ্ছে মহিলা বিভাগে জিতেছেন। পরের প্রশ্ন, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জিতলেন? দেখো ফিফা আমরা জানি একটা ফুটবল, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। তো এই ফিফা যেমন ওয়ার্ল্ড কাপ করে, ক্লাব ওয়ার্ল্ড কাপও কিন্তু আয়োজন করে। এটা জিতলে এবছর 2025-এর ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতেছে চেলসি এফসি। কাকে হারিয়েছে? প্যারিস সেন্ট জার্মান কে হারিয়েছেন, যেমন পিএসজি যেটাকে আমরা বলি। 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতেছে চেলসি এফসি প্যারিস সেন্ট জার্মানকে 3-0, এটা 3-0, ওকে, 30 গোল না, 3-0 গোলে হারিয়ে সেই শিরোপাটা জিতলেন বা জিতলো। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 টুর্নামেন্টটি 21তম সংস্করণ, যা ইউএসএ তে অনুষ্ঠিত হয়েছে এবছর। এটা হচ্ছে এবছর 21তম সংস্করণ। দেখো পরের প্রশ্ন, জাতীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা নিযুক্ত করা হয়েছে ডক্টর অভিজাত শেঠকে। এবছর অভিজাত শেঠকে এই চেয়ারম্যান, স্বাস্থ্য কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। জুলাই মাসে মানে এবছর 2025-এ ডক্টর অভিজাত শেঠকে ন্যাশনাল মেডিকেল কমিশন এর চেয়ারপারসন নিযুক্ত করা হলো। তিনি ডক্টর BN গঙ্গাধরকে স্থলাভিষিক্ত করলেন। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সম্পর্কে একটু দেখি। এটা একটি সাংবিধানিক সংস্থা, মানে সংবিধান থেকে পাশ করে, রেজলিউশন পাশ করে এই সংস্থাটা গঠন করা হয়েছে। ভারতের স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য জীবিকা, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং রিসার্চার সকলকে রেগুলেট করে এই সংস্থাটা। মানে স্বাস্থ্য সংক্রান্ত যত কিছু আছে, স্বাস্থ্য শিক্ষা বলতে মেডিকেল কলেজগুলো যেখানে মেডিকেলের পড়াশোনা হয়, মেডিকেল কলেজ যে হসপিটাল যেগুলো আছে যেখানে স্বাস্থ্য
রোগী দেখা হয়, স্বাস্থ্য প্রতিষ্ঠান যেগুলো, সমস্ত কিছু রেগুলেটরি বডি হচ্ছে মেডিকেল ন্যাশনাল মেডিকেল কমিশন। 2020 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এর স্থানে ন্যাশনাল মেডিকেল কমিশনকে গঠন করা হচ্ছে। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে এই সংস্থাটি কাজ করে থাকে। পরের প্রশ্ন, কোটা শ্রীনিবাস রাও সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন সংস্থার সঙ্গে যুক্ত ছিল, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? দেখো, কোটা শ্রীনিবাস রাও, ফটোটা দেখলে তোমরা সকলেই চিনতে পারবে, আমি পরে দেখাচ্ছি ছবিটা। ইনি হচ্ছে সিনেমার সাথে যুক্ত ছিল, চলচ্চিত্রের সাথে। দেখো, এই যে ব্যক্তি সাউথ ইন্ডিয়ান একজন খুব বড় অভিনেতা। তো এনার নাম হচ্ছে কোটা শ্রীনিবাস রাও, একজন তামিল চলচ্চিত্র শিল্পী। 13ই জুলাই 93 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। 2015 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। ইনি তামিল সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে থাকেন বেশিরভাগ সময়। এবং আজকের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন। আইএসও মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা টাচ করে সেরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পুলিশ স্টেশন ভারতে, সেটা হচ্ছে আর্থানকাল পুলিশ স্টেশন, কেরালায়। এটি হচ্ছে কেরালায় অবস্থিত আর্থানকাল পুলিশ স্টেশন, ভারতের প্রথম আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই সার্টিফিকেটটি প্রদান করে। দেখো, এই আইএসও সার্টিফিকেট কারা প্রদান করতে পারে? অনেক সংস্থা প্রদান করতে পারে, যাদের এই সার্টিফিকেট প্রদান করার অধিকার আছে, মানে এরকম কিছু নির্দিষ্ট সংস্থা। ওকে, বিএসআই মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই সম্পর্কে এটি একটি সাংবিধানিক সংস্থা, যেটা ভারতের যে কোনো প্রোডাক্ট এবং এর কোয়ালিটি অ্যাসুরেন্স করে তাকে সার্টিফিকেট দিয়ে থাকে। এটি 1986 সালে গঠিত হয় এবং এর সদর দপ্তর দিল্লিতে, ওল্ড দিল্লিতে, মানে পুরনো দিল্লিতে, অবস্থিত। এই ছিল আজকের কোশ্চেন কটা। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা সকলে মন দিয়ে দেখো, পড়ো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।